সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, বললেন সিইসি। নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না রাজনৈতিক দলের কেউ। গণভোট অধ্যাদেশ নিয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক, খসড়ার অনুমোদন। ইসলামকে বিকৃত করে ঈমান নষ্ট করছে জামায়াত, মন্তব্য বুলুর। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি, বললেন রিজভী। এবং প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় শেখ হাসিনার সহ ৩ জনের রায় ১ ডিসেম্বর। হত্যা মামলায় হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ৮ তারিখ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থকদের কোনোভাবেই নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না বলে পর্যবেক্ষক সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এসব কথা জানান তিনি। সকলের সহযোগিতা নিয়ে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। শেখ সোহাগ রিপোর্ট করেছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেন কমিশনার। সংলাপে শুভেচ্ছা বক্তব্যে প্রধান কমিশনার বলেন, জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশনার। তাই নির্বাচন পর্যবেক্ষণ সহ সকলের সহযোগিতা চান সিইসি। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটা ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়। বলবেন যে এটা এইভাবে করলে বোধহয় ভালো হতো। আপনাদের এই সুপারিশ কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য পথ চলার একটা পাথেয় হবে, কিন্তু আপনাদের এই সুপারিশগুলো তা আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন। এক্ষেত্রে কেউ বিঘ্ন ঘটালে কমিশনার ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। নির্বাচনের উপর জনগণের আস্থা ফিরিয়ে আনা সহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। পাশাপাশি পর্যবেক্ষকরা জানান, যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে কমিশনারের প্রতি আহ্বান জানান তারা। এই একটা মেকানিজম আপনার থাকতে হবে যে যেহেতু 5 বছরের জন্য অবজারভার নিয়োগ করলেন, তাহলে রিপোর্টটা পাওয়ার পরে একটা মিটিং করে বলবেন যে আপনাদের রিপোর্টে এগুলো হয় নাই, এগুলো কারেকশন করবেন, সামনের দিকে ফেয়ার রিপোর্ট, ভালো রিপোর্ট দিবে। দ্যাট কুড ওয়ার্ক, আমাদের জন্য একটা গাইডেন্স হবে। যারা অভিবাসী যারা আছে তারা কিভাবে ভোট দেবে? আমরা জানি যে আপনারা একটা নিবন্ধনের সময় দিয়েছিলেন, সময়টা খুব কম মনে হয়, 23 তারিখের মধ্যেই শেষ হয়ে গেছে। এইটা আসলে আরও প্রচারণা দরকার, সময়টাও মনে হয় বাড়ানোর দরকার। আইন শৃঙ্খলা সভা তথা নির্বাচন বিষয়ে মত বিনিময় সভায় আগামী 2 মাসের জন্য যেন আমাদের উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়, এটা আমার 1 নম্বর রিকমেন্ডেশন। নির্বাচনকালীন যে কোনো তৎপরতা মোকাবেলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম গঠনের আহ্বান জানান পর্যবেক্ষকরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গণভোট অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে সরকার আইন প্রণয়ন করতে হবে। ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায়
ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামী 1 ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এই তারিখ ঘোষণা করেন। এই মামলার প্রধান আসামি শেখ রেহানা। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রীয় অর্থায়নে আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। আগামী 8 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের সামনে প্রসিকিউশন এই বক্তব্য শুরু করে। সূচনা বক্তব্যে মামলার পটভূমি, অভিযোগ এবং প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। এদিকে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি ও 2 হত্যা মামলায় 2 দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিচার চেয়েছি, তার বর্ণনা দিয়েছি। সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মোট হচ্ছে 38 জন, তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে 8 জন, প্রত্যক্ষদর্শী সাক্ষী 8 জন, আহত সাক্ষী 8 জন, আন্দোলনে অংশগ্রহণকারী 8 জন, পুলিশ হচ্ছে 1 জন, সাংবাদিক 1 জন, জব্দ তালিকার সাক্ষী 2 জন, বিশেষজ্ঞ সাক্ষী 2 জন, বিশেষ তদন্তকারী কর্মকর্তা 1 জন আর তদন্তকারী কর্মকর্তা 1 জন। শুকনো মৌসুমেও কুড়িগ্রামে থেমে নেই নদী ভাঙন। ভাঙনের কবলে পড়েছে দুধকুমার, গঙ্গাধর সহ প্রধান নদ নদীর তীরবর্তী 33টি এলাকা। প্রতিদিন ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এসব এলাকা। পুরাতন এলাকাগুলোতে ভাঙন রোধে ব্যবস্থা চলমান থাকলেও নতুন এলাকার খোঁজ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানিয়েছেন রাশেদ আকন। ভাঙনে কেউ হারিয়েছেন বসত বাড়ি, আবার কারো আবাদি জমি, কেউ আবার সব হারিয়ে বসতি গড়েছেন অন্য গায়ে। এমন দুরবস্থা কুড়িগ্রামের নদী পাড়ের মানুষের। শুষ্ক মৌসুম কিংবা বর্ষা, সারা বছরই ভাঙনের কবলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। গত কয়েকদিনে দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র ও ধরলা 33টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, আবাদি জমি সহ নানা স্থাপনা। ভাঙনের হুমকিতে শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। প্রায় শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং যে বাড়িগুলো আছে এগুলো নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠান আছে, প্রাইমারি স্কুল রয়েছে বিদ্যুৎ স্থাপনা। আসলে এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক মানুষ এখানে ঝুঁকিপূর্ণ থাকবে। সম্পত্তি তাইও ভাঙি গেছে, আমার কোনো জায়গা নাই। মানুষ কত মানুষক জায়গা দেয়, জায়গা নাই। আমি এক এক করে 9 বার বাড়ি ভাঙলাম, আবার আমার বাড়ি 2-3টা ঘর সরাচ্ছে যে ওই পাশে দেবো। চড়ে নিয়ে গেলেও পথ হয়, জমি ভাঙি গেলে ফকরির চাইয়ে বেশি। 20 থেকে 30 একর জমি পর্যন্ত আমার নদীতে বিলীন হয়ে গেছে। সরকার কাছে কখনো অনুরোধ মিনতি করতেছি, আমাদের এই জায়গাটা বাঁধন দেন। এমন বাস্তবতায় পানি উন্নয়ন বোর্ড বলছে নতুন করে ভাঙনের কবলে পড়া এলাকা তালিকাভুক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধনিরামপুর, রায়গঞ্জ সহ আরও বেশ কিছু জায়গায় ভাঙন আছে। আমরা 20,000 জিও ব্যাগের একটি চাহিদা প্রেরণ করেছি ইতিমধ্যে বোর্ডে। সেই জিও ব্যাগ পেলে আমরা ব্যবস্থা নিতে পারবো। এর বাইরেও আমরা বিভিন্ন প্রক্রিয়ায় রিপোর্ট প্রেরণ করছি। যদি কোনো বাজেটে অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা কাজ করতে পারবো। ত্রাণ নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। হাইকোর্টের রায় অমান্য করে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন জাদুকাটা নদী থেকে পরিবেশ বিধ্বংসী ড্রেজার মেশিন ও শেভ মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সিন্ডিকেটের মাধ্যমে জাদুকাটা নদীর পার কেটে বালু পাথর লুটপাট করছেন সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া, তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদি হাসান মানিক ও এসিল্যান্ড শাহরুখ আলম শান্তনু। বক্তারা বলেন, জাদুকাটা নদীর পাড়ের গ্রামের বাসিন্দারা ঘরবাড়ি ও ফসলি জমি নিয়ে হুমকিতে জীবন বাজি রেখে সময় পার করছেন। বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। ইসলামকে বিকৃত করে রাজনীতি
করে মানুষের ঈমান আকিদা নষ্ট করছে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। জিয়া মঞ্চের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দিবে। মোশাররফ তালুকদারকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন কাউসার আহমেদ। দুপুরে নয়াপল্টন ভবনে জিয়া মঞ্চের আয়োজনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর কিছুদিন পরে শেষ হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব ইনশাল্লাহ। এ সময় জামায়াত ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, জামায়াত অতীতেও এক এক সময় এক এক কথা বলে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছিল, এখনো সে পথেই হাঁটছে তারা। এই দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে নৈরাজ্যের পথে নিয়ে যেতে চান। তারা জিয়া রহমানকে নিয়ে কথা বলতে কটাক্ষ করেন, কুণ্ঠা করেন না। তারা তারেক রহমান বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলতে কুণ্ঠা করেন না। অতএব এদের থেকে এরা দেশপ্রেমিক না, এরা এই দেশকে চায় নাই, এদেশকে ভালোবাসে না। অতএব এদের হাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে। পরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত না উল্লেখ করে তিনি বলেন, যারা এখন বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে। যাদের স্বাধীনতার ঐতিহ্য আছে, তাদের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করার ঐতিহ্য আছে, এবং যাদের বাকশালের একটি অন্ধকার গহ্বর থেকে, একদলীয় দুঃশাসনের গহ্বর থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার যাদের ঐতিহ্য আছে, সেই দলটির প্রতি মানুষের মমত্ব ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক। ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে এটি সঠিক নয়, এবং এর আমরা ক্ষতিকর প্রভাব পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখছি, বিভিন্ন দৃষ্টান্ত রয়েছে। নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, তফসিল ঘোষণার সাথে সাথে আরও যে প্রস্তুতি নেওয়া দরকার তা নেওয়া হবে। যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে সেই ক্ষেত্রে সরকার গঠন করবে, সেখানেও অনেককে অ্যাকোমোডেট করে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলার খবর। সিলেট নগরীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। যদিও সিটি কর্পোরেশনের নির্ধারিত 30টি স্ট্যান্ডের তালিকা তৈরি করা হয়েছে, কিন্তু এই তালিকার বাইরে প্রায় শতাধিক অবৈধ স্ট্যান্ড রয়েছে। এতে করে যানজট মুক্ত নগরী গড়া সম্ভব হচ্ছে না, ফলে জনদুর্ভোগ বেড়েই চলেছে। আবুল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সিলেট ট্রাফিক বিভাগের তথ্য মতে নগরে সিএনজি চালিত অটোরিকশার বৈধ কোনো স্ট্যান্ড নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নগরীর বিভিন্ন পয়েন্টে সড়ক দখল করে গড়ে উঠেছে মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা ও লেগুনার অবৈধ স্ট্যান্ড। গাড়ি অবৈধ স্ট্যান্ড, অবৈধভাবে মোটরসাইকেল স্ট্যান্ড, যানজট মুক্ত নগরী চাই। পরিবহন মালিক শ্রমিকরা জানান, সিলেটে 2টি বাস টার্মিনাল থাকলেও পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে চালকরা রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। অনেকে আমাদেরকে দোষারোপ করেন আমরা রাস্তায় গাড়ি রাখি, তো আমি আশা করি যে 2টি টার্মিনাল রয়েছে, 2টি টার্মিনালের পাশে আরো সরকারি জায়গা রয়েছে বা মালিকানাধীন জায়গা রয়েছে। যদি সরকার মনে করে আরো কিছু জায়গা একুয়ার করে দেওয়ার জন্য, তখন আমার মনে হয় রাস্তা থেকে আমরা গাড়িগুলো ভিতরে নিয়ে পার্কিং করতে পারবো। অবৈধ স্ট্যান্ড মুক্ত একটি সুন্দর নগরী গড়ে তুলতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান সচেতন মহল। একটা সিএনজি স্ট্যান্ড অন্যখানো নিয়া এই রাস্তার উপরে সিএনজি স্ট্যান্ড থাকি আমরা রেহাই দেওয়ার লাগি অনুরোধ করিয়া প্রশাসন গেছে, দয়া করিয়া এগুলার উপরে একটু নজরদারি করৌকা, অবৈধ সিএনজি স্ট্যান্ড প্রত্যাহার করৌকা। গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান করার পাশাপাশি যত্রতত্র পার্কিং বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্থানীয় প্রশাসন। তালিকার বাইরে থাকা সকল স্ট্যান্ডই অবৈধ, এবং আমরা অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান আমরা পরিচালনা করছি, এবং এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। কারণ আপনি গাড়িকে কোথাও দাঁড়াতে দিবেন না, কিন্তু কোথাও না কোথাও তাকে পার্কিংটা স্পেস দিতে হবে। তো মূলত সেই নির্দিষ্ট পার্কিং স্পেস যাতে পার্কিং করে সেই ব্যবস্থা উদ্যোগ আমরা নিচ্ছি। আমরা আশা করছি হয়তো 1 মাসের মধ্যে হয়তো অনেকাংশে মেজর সময় স্থানগুলো হয়তো
সমস্যার সমাধান হবে। সকলের প্রচেষ্টায় যানজটমুক্ত নগরী হবে ৩৬০ আউলিয়ার পূর্ণভূমি সিলেট, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। বগুড়ার শাহজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খালিশাকান্দি গ্রাম থেকে মা ও তার 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো খালিশাকান্দি গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী সাদিয়া মুস্তারিম এবং তাদের 2 সন্তান সাইফা ও সাইফ। স্থানীয়রা জানান, সকালে মুস্তারিম বটি দিয়ে 2 সন্তানের গলা কেটে তাদের হত্যা করে। এরপর তিনি ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণেই ঘটনাটি ঘটতে পারে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মানিকগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে 2 দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে জেলা সম্মিলিত ভবনের মাল্টিপারপাস হলে। জাইকা STIRC প্রকল্পের কারিগরি সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে জেলার 15টি বেকারি কারখানার 30 জন মালিক ও ব্যবস্থাপক অংশ নেন। উপস্থিত ছিলেন জাইকা STIRC প্রকল্পের টিম লিডার মানা ইসিগাকি, ন্যাশনাল টিম লিডার মাসুদ আলম, জেলা নিরাপদ খাদ্য অফিসার রওশন আরা বেগম, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ আরও অনেকেই। ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট 2025 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী এই সম্মেলন আগামী 27 ও 28 নভেম্বর পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। শিক্ষাবিদ, শিল্পখাত ও নীতি নির্ধারকদের সহযোগিতা বাড়াতে চতুর্থবারের মতো আয়োজিত এই সম্মেলনে টেকসই ব্যবসা, আইন অগ্রগতি এবং পরিবেশ, সমাজ ও সুশাসনের সমন্বয় তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন। কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই সেমিনারে দেশি বিদেশি গবেষক ও শিক্ষাবিদরা ভাষাগত বৈচিত্র্য এবং ভাষা সংরক্ষণ বিষয়ে তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর ওয়াকিল আহমেদ। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনেস্কোর ঢাকা অফিসের প্রধান ডক্টর সুশান ভাইস। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ভাষা বিশেষজ্ঞরা সেমিনারে অংশগ্রহণ করে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা ও নথিবদ্ধকরণের গুরুত্ব তুলে ধরেন। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটে 14তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সফলতা অর্জনে 365 কৌশল কর্মশালা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ শফিউল বশরের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ওমেন চেম্বার অফ ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান। প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পাহাড়তলী ইউনিট যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিন। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কাতারের দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সেমিফাইনালে অবিশ্বাস্য নাটকীয়তায় ব্রাজিলকে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পর্তুগাল। সোমবার রাতে 90 মিনিটের উত্তেজনাপূর্ণ গোলশূন্য লড়াই শেষে টাই ব্রেকারে 6-5 ব্যবধানে জয় পায় পর্তুগিজ তরুণরা। ম্যাচের শুরু থেকেই দুদলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ব্রাজিলের গতি আর ব্যক্তিগত নৈপুণ্য বেশ কয়েকবার পর্তুগালের বক্সে হুমকি তৈরি করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দুর্দান্ত পারফরমেন্সে গোল করতে পারেনি সেলেসাওরা। অন্যদিকে পর্তুগালের সংগঠিত আক্রমণ মাঠে দাপুটে উপস্থিতি দেখালেও ব্রাজিলের রক্ষণ দেয়াল ভাঙতে ব্যর্থ হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই ছবি, আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু গোলের দেখা নেই। অনূর্ধ্ব 17 বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় 90 মিনিট শেষে ম্যাচ করায় টাই ব্রেকারে 6-5 ব্যবধানে জয় নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব 17 বিশ্বকাপের ফাইনালে ওঠে পর্তুগাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া।
আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, বললেন সিইসি। নির্বাচন পর্যবেক্ষক হতে পারবে না রাজনৈতিক দলের কেউ। গণভোট অধ্যাদেশ নিয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক, খসড়ার অনুমোদন। ইসলামকে বিকৃত করে ঈমান নষ্ট করছে জামায়াত, মন্তব্য বুলুর। নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বিএনপি, বললেন রিজভী। এবং প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় শেখ হাসিনা সহ 3 জনের রায় 1 ডিসেম্বর। হত্যা মামলায় হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ 8 তারিখ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।